আমার কাছে অনুভব একটা আইডল, আদর্শবান পুরুষ। আচ্ছা, আপনার স্বাধীন না, আমি একটা প্রশ্ন আমি এটা আপনি তো হচ্ছে অনুপম, অবশ্যই সে সুদর্শন পুরুষ। না না, আমি ওই যুক্তি এখন আপনি তো বললেন যে অনুপম এমএ পাস, তো এই যে তাহলে ওই যে বিয়ের সময় যে সোনাটা মাপলো, তো ওই সিচুয়েশনে তার এমএ পাসের মূল্যটা কোথায়? এক্স্যাক্টলি সেম প্রশ্ন আমিও করতে চাই। আপনি বললেন আমাকে এই প্রশ্ন করতে দেন, আপনি যেহেতু প্রশ্নটা সঠিক আনসার দিতে পারেননি। আচ্ছা এই দাঁড়ান, আগে টাইম আউট করো, কথা বলুন। সবাই জানে অনুপমকে সবাই ব্যক্তিত্বহীন মনে করে, এখন এই বিষয়ে আপনার মতামত কি? আগে ভাইয়ের কাছে না না, আপনি বলেন। আপনার মানে আপনার টাইম ফিক্সড, এই টাইম ধরো তো 2 মিনিট আপনার সময়। আপনার সময় 2 মিনিট, আপনি বলেন। এই তুমি টাইম দেখো তো, টাইমার বের করো। হ্যাঁ, টাইমের অনুপমরা ব্যক্তিত্বহীন মনে করে এই কারণে ভাই, আমিও মনে করি ব্যক্তিত্বহীন, কারণ সে এই দাঁড়ান, আগে টাইম আউট করো, কথা বলুন। ভাই অনুপম কি পুরুষ মানুষ ছিল? আপনি বলেন, অনুপম আমি তো পুরুষ শুনতেছি। ছিল। এখন না, আপনার তাও দেন না, আমি বলবো হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, পুরুষ ছিল। তো তার ব্যক্তিত্ব, সে যদি ব্যক্তিত্ব তার মামার কাছে মানে সবকিছু তার মামার অধিকার, সে তো 18 বছরের উপরে গেছে, এই জন্য তাকে বিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ ভাই, যে- আপনি বলেন, আপনি বলেন, আপনি এখন সে 18 তার নিজের একটু স্বাধীনতা আছে, ব্যক্তির স্বাধীনতা আছে, সেটা যদি মানে সে উপভোগ না করতে পারে, সে যদি অন্যায় প্রতিবাদ যদি না করতে পারে, তো সে কিসের মানুষ? আচ্ছা ঠিক আছে, আমি সে- বুঝলাম। এরপরে হচ্ছে আপনি একটা যুক্তি দিয়েছেন একটু আগে যে না না, আমি ওই যুক্তি এখন তোলা কিছু যাবে না, আমি আচ্ছা, আস্তে দিব। আচ্ছা আপনার পয়েন্টগুলো আপনি বলেন। আচ্ছা, এরপরের পয়েন্ট। এরপর হচ্ছে আপনার অনুপম ইয়ে করছে আপনার, যখন ওই সোনা মাপ দেওয়া হয় বুঝছেন, সেখানে নিয়ে আসে, এটা গুরুতর অন্যায়। অবশ্যই হ্যাঁ, অন্যায়, অনুপম অবশ্যই। এটা ইয়ের অংশ, যৌতুক এটা সামাজিক বিয়ের প্রথা অংশ। তার কি? হ্যাঁ, এটা অনুপম সে ভাবতে আছে সমস্যা নেই, সেই সময় এরকম প্রথা ছিল, যৌতুক দেওয়া নেওয়া প্রথা ছিল, মানতো, ঠিক আছে, কিন্তু সেকড়ারে আনা এটা একটা অপমান না? অবশ্যই অপমান। এই- এটা এই- চরম লেভেলের এটা বেয়াদবি। বিনা প্রতিবাদ জানায় নাই কেন? তুমি মিয়া মানে কিরম বাপ মা, আপনি অনেকে বলতেছে যে অনুপম আদর্শবান ছেলে, এই একটা type- আদর্শবান ছেলে, আদর্শবান, তো মনে আছে। অন্যায়ের প্রতিবাদ করা তো শিখতে হবে না? সে মামাকে উপরে কথা বলতে পারবে না, কেন পারবে না? আপনার বাপ আপনার মদ খাইতে বললে, আপনি মদ খাওয়া, আপনি জানেন হারাম ইসলামে, আপনার বাপ আপনার মদ খাইতে বলতেছে, আপনি খাইবেন মদ? কেন খাইবেন? মানে আপনি তো কোনোদিনও খাইবেন, আপনার বাপ খাইতে বলছে বলে আপনি খাইবেন? আপনি তো জানেন হারাম। হ্যাঁ, হ্যাঁ। এখন যৌতুক ভাই, সে এখন এখানে কথা বলে যে যৌতুকের বিষয়টা, যৌতুক সে কথা ভাবতে আছে বিষয়টা, এখানে সিম্পল মাইন্ড নিলাম যে মানে কোনো কিছু সামাজিক প্রথা, সবাই তো বড় বলে থাকবেন। মানে যৌতুক একটা, এই বলে ফেলছি। হ্যাঁ যাই হোক, এখন যেখানে যৌতুকের সোনাদানাগুলো মাপ দিয়ে নিবে, এটা তো ভাই অন্যায়। জি স্যার, অবশ্যই অন্যায়, এটা চরম বেয়াদবি। চরম বেয়াদবি। আচ্ছা ঠিক আছে, এর সাথে আপনার 2 মিনিট সময় শেষ হলো। এখন আমাদের অপর পরবর্তী প্রতিপক্ষ আমাদের স্বাধীন হোসাইনা। হুসাইন কেন? না, এই অবশ্যই তুমি। আপনার প্রশ্নগুলো কি স্বাধীন ভাইয়ের উদ্দেশ্যে ছিল? হ্যাঁ, স্বাধীন অবশ্যই। এখন আমাদের যে সরকার দলীয় লোক জনাব হোসাইন সাহেব, আপনি কি মনে করেন এই বিষয়ে? আপনি এই বিষয়ে আপনার মতামত কি? সবার শেষে আমি ওনাদের কাছে আমি অবশ্যই সে আমার সাথে একমত। আপনার কোনো এই বাদে আপনি আর কোনো কোশ্চেন আছে? ভাই আরো কোশ্চেন থাকতে পারে, আপনি লজিক প্রশ্নগুলো আপনার লজিক দিতে হবে। হ্যাঁ অবশ্যই, কারণ হচ্ছে যে এখন তোমরা বলতে পারো যে অবশ্যই আমি এটাই মানবো যে হচ্ছে অনুপম অবশ্যই সে সুদর্শন পুরুষ, প্লাস সে শিক্ষিত, গুণী, আদর্শ ভদ্র ছেলে, এটা মানা যায়, অবিশ্বাস করার কিছু না, এটা বিশ্বাস করে। কিন্তু আমার কথা হচ্ছে যে যখন বিয়ের পিড়িতে যৌতুক দিল, সেটা কালচার ছিল, সেটাও মেনে নেওয়া যায়, অবিশ্বাস্য কিছু না, সেটাও মানে না, সেটা কালচার ছিল। কিন্তু যখন হচ্ছে সোনার মাপ হচ্ছে, তখন তোমার হচ্ছে যে অনুভব ডেকে না এগুলো তো এই কারণে, আপনি যেটা বললো আর কি। অনুভব ডেকে না এগুলো তো এই কারণে আচ্ছা। যে তোমার মামা ভাবতে যায় তুমি কি বলো, হ্যাঁ। তখন তার উত্তর কেন ছিল না কেন? হ্যাঁ আচ্ছা। তখন কেন তার মাথাটা নিচে দিকে ছিল? সেটাই আর কোনো প্রশ্ন। question আছে? লাস্টে দিয়ে মাইনে দেওয়া ভাই আমি এবার বলি, হ্যাঁ। এখন আরে আপনি আমার চুপ করেন আগে, ওনার আগে প্রশ্ন আছে কিনা ওটা দেখি। 2 মিনিট আপনার হয়নি। কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো? না, আমি এখানেই সীমাবদ্ধ। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপর আমরা স্বাধীন ভাইয়ের কাছে তাও যাবো। 2 মিনিটে হবে না তো। ভাই, তাহলে আর সমস্যা নেই, ওটা আমরা ম্যানেজ করে আমরা দেখব। বিবেচনা করে দেখবো আপনি- আপনার উত্তরের প্রাসঙ্গিকতা দেখে আমরা ম্যানেজ করছি। আচ্ছা। ঠিক আছে, আপনার সময় শুরু হচ্ছে আপনার এখন। সমস্যা হলো আপনি বলেন। প্রথম কথা হচ্ছে অনুপম ছিল ব্যক্তিত্বহীন পুরুষ, তাই না? সবাই মনে করে। এখন বিষয় হচ্ছে আমার কাছে অনুপম একটা আইডল, অনুপম একটা ব্যক্তিত্ববান এবং অনুপম একজন আদর্শবান পুরুষ। কেন আমি লজিক দিব হলো,
আমরা যে সোসাইটিতে বাস করি সেই সোসাইটির যে নীতি সেটা আমরা নিজের অজান্তেই নিজের মধ্যে গড়ে তুলি। ও এমন একটা সমাজে এমন একটা সময় ছিল যেখানে তাদের পিতামাতাকে মান্য করাই ছিল হচ্ছে যেখানকার মূল। আমাদেরকেও এখনো বলা হয় যে তোমরা বাবা মাকে সম্মান করো, বাবা মার কথা শোনো, বড়দের কথা শোনো। ঠিক সেম কথাই অনুপমকেও বলা হতো। অনুপমও বাবা মার কথা শুনতো, এইভাবেই বলা হয়েছে। তো ও বলছিল আমার ভিতরে আছে মা, বাইরে আছে মামা। তো মা মামা ছাড়া ওর কেউ নাই। বাবা অল্প বয়সে মারা গেছে, বাবার স্নেহ ভালোবাসা শাসন কিছুই পায় নাই। তো ও মামার কথা শুনে বাইরে, ভিতরে শুনে মায়ের কথা। তো মা মামার কথাই তার কথা। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে ও যে একটা এজ পার হয়ে গেছে, তারপর কি তার ব্যক্তিত্ব খুলে নাই? এটা হচ্ছে কোশ্চেন। অবশ্যই। এখন কথা হলো সে যে সোসাইটিতে থেকে বড় হয়েছে, সেই সোসাইটি থেকেই তার এমএ পাস করছে, তারপরে বিয়ের সম্বন্ধ আসছে। মামারা অনেক দেখাশোনা করে বিয়ে ঠিক করছে। ওর কোনো পছন্দ ছিল না, ও মেয়েকে দেখে নাই, কিন্তু বিয়ের আগ পর্যন্ত দেখে নাই। মরিসের সাজেস্টেবল হ্যাঁ, শুধু ওর বিনু দাদার থেকে কথা শুনে আসছে যে কেমন মেয়েটা। ও বলছে খাঁটি সোনা, তাই বলছে না? জি। আচ্ছা, তো ও বিয়ে করতে গেছে। এখন আপনাদের আরেকটা কোশ্চেন ছিল যে যখন বুঝলাম যৌতুক কেন নিছে, সেই সমাজের যে প্রথা ছিল না, যৌতুক সেই সময় কেন নিছে, আমি আমি শেষ করি। আচ্ছা, সেই সমাজের যে প্রথা ছিল সেই সময় যখন যৌতুক একটা বিবাহের অংশ মনে করা হতো। মানে প্রত্যেকটা মেয়ে বিয়ে দিলেই যৌতুক দিতে হবে, এটা পুরুষরাও জানতো, কন্যা পক্ষও জানতো, বরপক্ষও জানতো। তো সেই থেকে অনুভব মনে করতো যৌতুক হচ্ছে বিবাহের একটা অংশ। আচ্ছা, এখন কথা হলো যৌতুক অংশ এটাও মেনে নিলাম, কিন্তু মামা যখন বলল যে গহনা আমরা পরখ করে দেখবো, মেপে দেখবো এটা খাঁটি সোনা কি না, তখন যখন অনুপমের শ্বশুর গিয়ে বলল যে এই কন্যার গায়ের সমস্ত গহনা খুলে পরখ করতে দেওয়া হবে, এটাকে তুমি কি বলো? ও তখন চুপ ছিল। আমি একটু আগে উদাহরণ দিছিলাম যে আমার মামার ক্ষেত্রে যেমন আমার ইচ্ছা মাংস খাবো, তুমি শোনো নাই, বুঝছো? আমি একটু বলি, উল্টো পাল্টা বুঝতে পারে বাবা। হ্যালো, এই আমি মামার সাথে লজিক্যালি বলতে হবে। আমার মামার সাথে আমি গেছি হচ্ছে আমার আপুর বাড়ি। তখন আপুর নতুন বিয়ে হয়েছে, তো আপুর চাচির শাশুড়ি খাইতে দিচ্ছে, আমার মামা বিয়েই হয়। তো আমি মামার সাথে আসছি, তো মামাও খাচ্ছে আমিও খাচ্ছি। খাওয়ার এক পর্যায়ে এখন খাওয়ার প্রায় শেষের দিকে, কিন্তু আমি ছোট মানুষ তো আস্তে আস্তে খাচ্ছি, মাংসগুলো খাচ্ছি। তো এখন মামা খাবে না, মামা কম খায় আর কি, মাংসও খাবে না। তো মামা বলতেছে আমিও আমার খাওয়া শেষ, আর আমার ভাগ্নে আমার খাবে না, আমি জানি ও কেমন খাবে জানি, আমার ছোট মানুষ থেকে মানুষ করছি, অথচ আমি খাবো, অথচ আমার মামা বলতেছে আমার ভাগ্নেও খাবে না, আমি আর জানি। এক্সাম্পল অনুযায়ী হ্যাঁ, এখন কথা হলো আমি আমার খাইতে মন চাইলেও আমি আর বলতে পারিনি যে খাবো, কারণ খাইবো বললে আমার মামা অপমানিত হবে। আর আমাকে ছোটবেলা থেকে মানসিক ভাবে এমন ভাবে তৈরি করা হয়েছে বড়রা যেন অপমানিত না হয়। এই অনুপমের তো সেম ঘটনা ঘটছে। অনুপমের মামা যেহেতু বলছে পরখ করতে, সে তখন আর দ্বিতীয় কথা বলে না। শেষ হয়ে দেয়। আরেকটু ইভালুয়েশন আমি করব, তুই চুপ কর। আচ্ছা করো। আচ্ছা, এবার কথা হলো, ভাই, আরো এবার প্রশ্ন কথা আছে হলো, ভাই। অনুপম ব্যক্তিত্বহীন এখন পর্যন্ত বুঝলাম, ঠিক আছে। অনুপম যে চলে আসলো, এই যে বিয়েটা ভেঙে গেল, তারপরে সে কি ওই রকমই ছিল? ওর ব্যক্তিত্ব চেঞ্জ হয়ে গেছে। মানুষ একটা ভুল সোসাইটিতে একটা যেভাবে কালচারে যেভাবে শিখাইছে সেভাবে শিখছিল ঠিকই, কিন্তু একটা সময় যাওয়ার পরে ও মায়েরে ছাড়লো, মামারে ছাড়লো, নিজ গ্রাম ছাড়লো, সবকিছু ছেড়ে কল্যাণপুরে আসলো, কল্যাণীর পাশে থাকলো, আর বললো জায়গা পাইছি। কল্যাণীর বাবা ক্ষমা করলেও কল্যাণীর ক্ষমা করলো না। আমার দৃষ্টিতে এইখানে কল্যাণীর ব্যক্তিত্ব থাকলেও কল্যাণী হচ্ছে খলনায়ক এবং অনুপম হচ্ছে নায়ক, প্রকৃতপক্ষে নায়ক। আচ্ছা, আমি একটা প্রশ্ন, আচ্ছা, আপনারা স্বাধীন না, আমি একটা প্রশ্ন অ্যাড করি। বলেন। আপনি তো বললেন যে অনুপম এমএ পাস, তো এই যে তাহলে ওই যে বিয়ের সময় যে সোনাটা মাপলো, তো ওই সিচুয়েশনে তার এমএ পাসের মূল্যটা কোথায় গেল? এক্স্যাক্টলি সেম প্রশ্ন আমিও করতে চাই। আপনি বললেন আমাকে এই প্রশ্ন করতে দেন, আপনি যেহেতু প্রশ্নটা সঠিক আনসার দিতে পারেননি। আচ্ছা, ওরা প্রশ্ন করছিল যে অনুপম শিক্ষিত ছিল, তাহলে ওই শিক্ষাটা কই গেছে যখন ও, হ্যাঁ। ওনারা বলছিল যে অনুপম যদিও শিক্ষিত, অনুপম কেন তাহলে নিশ্চুপ ছিল যখন যৌতুকের মতো একটা অন্যায়। ওনারা এটাও বলছে যে মানা গেছে যে ওইটা সামাজিক প্রথা ছিল, কিন্তু যখন পরখ করার বিষয়টা আসলে তখন কেন সে নিশ্চুপ ছিল? এখন আপনি যে এখানে আমার একটা কথা ছিল যে ওই সমাজে, ওই যে আমি উদাহরণটা এই জন্যই দিলাম যে ওর মামার উপরে কথা কইতে পারে নাই, তারপরে কি হলো, তারপরে হচ্ছে ওর ব্যক্তিত্ব ফিরে গেছে। অবশ্যই আমাকে শেষ করতে দেন। আপনি উদাহরণটা দিছিলেন কি, আপনি যদি কিছু একটা খান, আপনার মামা যদি বলে যে না ও খাবে না, আপনি আপনার মামার যেন অপমান না হয়, চাই আপনি
এটার প্রতিবাদ করলেন না, বা খাওয়ার ইচ্ছা করছে তাও আপনি খেলেন না, খাইনি। কিন্তু এখানে আপনার সাথে কিন্তু ইনডাইরেক্টলি এরকম কোনো বড় কোনো অবিচার হয়নি। হ্যাঁ, অবিচার হতো। বলি শোনো, এখন আমি যদি বলি না মামা পরক করা যাবে না, আমার বিয়েটা দিচ্ছে মামা, আমার বাহির হচ্ছে মামা, ভিতর হচ্ছে মা, আর মামা যেটা কয় সেটাই আমি করি। এখন মামা করছে এই বিয়েটাতে আমার মাপতে হবে, আমি যদি না কই পুরো মুডটা ঘুরে গেল না, পুরো বিয়েটা চেঞ্জ হয়ে গেল না, মানে পুরো জিনিসটা আলাদা হয়ে গেল না? বিশাল ব্যাপার না? এত বড় ব্যক্তিত্ববান তখনও সে হয়ে উঠতে পারে নাই, কিন্তু সে এক পর্যায়ে হয়েছে। এটাই আমার কেন প্রশ্ন। পারে নাই? আপনার ভাষ্য মতে ও এমএ পাস, শিক্ষা ব্যবস্থায় কি এটা ছিল না যে কিভাবে প্রপার ব্যক্তিত্বহীন মানুষ হতে হয়? ওর এমএ পাস, তাহলে ওটা কি শুধু সার্টিফিকেট ছিল, প্রকৃত শিক্ষা কি ছিল না? ও বলছে আপনার ভাষ্য মতে ও যথেষ্ট শিক্ষিত ছিল, পণ্ডিত মশাইয়ের প্রিয় মানুষ ছিল, বাবা মায়ের প্রিয় মানুষ ছিল, তাহলে ওর মধ্যে এই নৈতিক জ্ঞানটা কি ছিল না যে আমি যে শিক্ষাটা গ্রহণ করছি এটা আমি প্রয়োগ কোথায় করব? যখন সামনে এত বড় একটা ইনজাস্টিস হচ্ছে তখন আমি নিশ্চুপ, তখন আমি জানি না, তখন আমি অন্যায় হচ্ছে তাও আমার মামার উপর কথা বলবো না, যে কিন্তু আমি এটা জানি যে এটা বিশাল বড় অন্যায়, শুধু অন্যায় না, অনেক বড় অন্যায়, রীতিমতো ওনাদের অপমান, তখন আমি নিশ্চুপ থাকলাম, তাহলে আমার এই শিক্ষার লাভটা কি? তাহলে আমি কখন শিক্ষিত হলাম? আপনি আমাকে এই আনসারটা দেন। আর কথা, তাহলে আপনি আমাকে এই জিনিসটার আনসার দেন যে আপনার ভাষ্য মতে অনুপম শিক্ষিত, এটা আপনি বলছেন। হ্যাঁ, শিক্ষিত। বলছেন জি, জি, যথেষ্ট শিক্ষিত। শিক্ষিত, অনুপম এমএ পাস, তাহলে ওই এই শিক্ষা প্রয়োগ করলো না কেন? তাহলে ও কেন এই অন্যায়ের? শোনো, বইয়ের পাতায় সব শিক্ষা পাওয়া যায় না, কিছু শিক্ষা হয় সমাজ থেকে, আচরণ থেকে, মানুষের সংস্পর্শে এসে। হ্যাঁ, সব শিক্ষা এই ঢাকায় আসার পরে বই থেকে আমি কিছু শিখছি। ঢাকায় কিভাবে চলতে হয়, কিভাবে মানুষ চলতে হয়, এটা কিন্তু আমি বইয়ে পড়ি নাই, এটা আমার তোমাদের সাথে চলতে চলতে, ঢাকার মানুষের সাথে চলতে চলতে এটা আমি এমনি শিখে গেছি। তো বইয়ের যেটা পড়াই থাক, বইয়ে তো ও শিখছে, যার কারণে পরে তারটা অনেক নড়ছে। সে যে ওর যে ব্যক্তিত্বহীন ভাবেই যে চিরদিন থেকে গেছে তা কিন্তু নয়। তোমরা তার ভুলটাকে কেন সামনে বারবার আনতেছো? যে সে ভুল করছে আমি অস্বীকার করতেছি না, সেই সময় পর্যন্ত তার ব্যক্তিত্বটা একরকম ছিল, চেঞ্জ হয়ে গেছে। সে মায়েরে ছাড়ছে, তার মামারে ছাড়ছে, সে আবার কল্যাণপুর আসছে, কল্যাণীর পাশে দাঁড়াইছে, কল্যাণীর বাবার কাছে ক্ষমা চাইছে, কল্যাণীর কাছে ক্ষমা চাইছে, তারপরেও কেন কল্যাণী তারা ক্ষমা করলো না? কল্যাণীর বাবা ক্ষমা করা সত্ত্বেও। তাহলে কল্যাণী কেমন শিক্ষাবান যে বাবা ক্ষমা করলো, মেয়ে ছেলেটা এত কষ্ট করতেছে, পাশে আছে, শেষ পর্যন্ত বললো এই তো জায়গা পাইছি, তারপরেও কল্যাণীর মন কেন করলো না? আচ্ছা, এটা এইখানে আমার আরেকটা প্রশ্ন, যে আপনি বললেন ও কল্যাণীর কাছে মাপ চাইছে, কল্যাণীর বাবার কাছে মাপ চাইছে, ও কি একবারও কল্যাণীর সাথে দেখা হওয়ার আগে মাপ চাইছে? কল্যাণীর সাথে দেখা তো বোঝাই নাই তো। কল্যাণীর বাপের সাথে গিয়ে দেখা করতে পারতো, যে আঙ্কেল ও আরো মনে মনে চাচ্ছিল কি, আমি পুরোটা ভুলে গেছি হয়তো, বা যে ও মনে মনে স্বপ্ন দেখছিল যে কল্যাণী কান্না করতেছে, না খেয়ে আছে, চোখ নাক দিয়ে পানি পড়তেছে, এত মেয়ের এত কষ্ট দেখে কল্যাণীর বাবা মাপ চাচ্ছে ওনাদের কাছে। একজন শিক্ষিত মানুষের এই চিন্তা ভাবনা কিভাবে হতে পারে? আর ও যে আপনি যে বললেন লাস্ট মুহূর্তেও কল্যাণীর কাছে ক্ষমা চাইছে, এটা আর কিছুই না, শুধুমাত্র কল্যাণীর রূপ দেখে, কল্যাণীর রূপ দেখে। শোনো কারণ আমার কথা শেষ হয়নি, কথা শেষ করতে দেন। বলো। কারণ যদি এটা রূপ দেখে না হইতো, ওর যদি নিজের মধ্যে গিল্টি ফিল হইতো, ও কল্যাণীর সাথে দেখা হওয়ার আগে কল্যাণীর বাবার সাথে মাপ চাইতো, বাবার কাছে গিয়ে মাপ চাইতো, কল্যাণীর কাছে মাপ চাইলো না, আমি বুঝলাম কল্যাণীর কাছে মাপ চাইলো না, কল্যাণীর বাবার কাছে মাপ চাইলো। কিন্তু আমরা এই গদ্য পড়ে এই জিনিসটা জানতে পারি যে যখন কল্যাণীর সাথে ওই ট্রেনের মধ্যে অনুভবের দেখা হয়েছে, এরপর যখন ও জানতে পারে ও কল্যাণী, এরপরে গিয়ে ও ওর বাবার কাছে মাপ চাইছে, ওর কাছে মাপ চাইছে, তাহলে দেখা হওয়ার আগে কেন মাপ চাইলো? এই যায় তোমার পয়েন্ট। যখন সে জানতে পারে ও কল্যাণী, তাহলে রূপ দেখে কেন বললে? যখন সে জানতে পারলো, প্রথম দেখার পরে কেউ জানতো না, মাও জানতো না, ও জানতো না, ও যে কয়েকটা মেয়েদের সাথে চানামুট খাচ্ছিল, যেটা বইয়ের ভাষ্য মতে, সেটা দেখে অনুপম হচ্ছে বিরক্তি বোধ করতেছিল। বিরক্তি বোধ করতেছিল না, না, তুমি করো নাই। ও অবাধ দৃষ্টিতে তাকিয়েছিল, বিরক্তি বোধ করতেছিল না। এরকম দেখছিল ভাই। তার আরো মানে সে ভাবতেছিল যে এত বড় মেয়ে, এরা ইয়ে খাচ্ছে, তুমি পড়ো নাই, তুমি পড়ো ভালো করে। ও বিরক্তি বোধ করতেছিল, যে আরো লজ্জা পাচ্ছিল, জানা না লজ্জা পাচ্ছিল, বিরক্তি বোধ করে নাই। এত বড় মেয়ে- আরো না এত ও এটা ভাবতেছিল, এত বড় মেয়ে এটা চানামুট খাচ্ছে, মানে সবার সামনে কেমন করে, হ্যাঁ, মায়ের সামনে আনইজি ফিল করতেছিল। এটা কেমন যেন দেখায়। তখনও কিন্তু সে তারপরে আচ্ছা। টান আসে নাই। টান আসছে কখন? যখন শুনছে এটাই কল্যাণী। ও যে তুমি বললা যে ও ভাবতেছিল যে কল্যাণী হয়তো হচ্ছে ওই হচ্ছে কান্না করতেছে ওর ছবি দেখে, এরকম বললা না? তো তাহলে ওর ভাবনাটা কেন তখনও ছিল যে হয়তো আমাদের সংসারটা ফিরবে, আমাদের বিয়েটা হবে, ওর আকাঙ্ক্ষা প্রবল ছিল। কিন্তু এই সমাজে এই বিষয়ে ও এখনো আগাইতে পারে নাই। যখন মায়ের সাথে যখন আসতে লাগলো ট্রেনের মধ্যে,
তখন কল্যাণীকে দেখছে, কিন্তু জানে না সে কল্যাণী তার রূপটা তখনই দেখছে। তখন তো কিন্তু মেয়েটা তো অনেক সুন্দর ছিল, এই জন্য প্রথমত মেয়েটা সুন্দর ছিল, প্রথমত মেয়েটাকে ওর ভালো লাগছে, এরপর জানতে পারছে ওটাই না, না। কল্যাণী যার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল। শোনো, তার পজিটিভিটি আছে যে কল্যাণী ওকে মাফ করে দিবে, এই জন্য গিয়ে মাফ চাইছে। না 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 না, হ্যাঁ, ব্যাপারটা তাই না, তো। না, না, অলরেডি না, যখন জানার আগে জানার আগে কেন জানার আচ্ছা, আমার আগে কেন প্রশ্ন এটা। নরবে ক্লাস খাইলো? না, ক্রাশ খাইলো, এগুলোই ক্রাশ খাইলো। অবশ্যই ক্রাশ খেয়েছে। ক্রাশ ও খেয়েছে। দেখে অভিভূত হয়ে গেছে। না, আসলে ক্লাস খেয়ে গেছো। জিয়াম ভাই বলেন। না, হ্যাঁ। ক্রাশ না, খায় না, ভাই, এটা আমি সুন্দর এটা মেয়ে বলবো। হতে পারে। শোনো, আমি এটা রাস্তাঘাটে বলবো। হাজার হাজার মেয়ে সুন্দর, সবার প্রতি ক্রাশ খাওয়া যায়, সুন্দর তো সবাই আছে, ক্রাশ খাওয়া যায় না। সুন্দরকে আচ্ছা, সুন্দর বলা আচ্ছা, সুন্দর তোমার কাজ। শোনো, সুন্দরকে সুন্দর বলা একটা শিক্ষিত সুদর্শন পুরুষের কাজ। আচ্ছা, ও সুন্দরকে সুন্দর বলতেই পারে, স্মার্ট ভদ্র ব্যক্তিত্ববান পুরুষ। ও সুন্দর তো দেখে সুন্দর তো আচ্ছা, হুসেন ভাইকে একটু বলা প্রকাশ করে না। আমি শেষ করার পর তুমি বলবে। এখন এখন ও তখন বলতেছে যে হচ্ছে এটা এই মেয়েটা ভালো খাচ্ছে, তখন পর্যন্ত তার পেছনে কিছু করে নাই। যখন শুনলে এটা কল্যাণী, তখন হচ্ছে সে ব্যাকুল হয়ে গেল। হ্যাঁ, এই যে এটা কথা। প্রথম এটা কথা কথা। আমার এমনিতেই ভালো লাগছিল, লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেছে। ছেলে মেয়েদের খাওয়াচ্ছে, তাহলে শোনো। ও তার মনে ছিল বড়দের মতো আচ্ছা, তার মনে ছিল জ্বালা। এখন একটা কথা শোনো। ভালো আচ্ছা, লাগতে পারে না, তোমার কথা মেনে নিলাম। এখন বলো, কল্যাণীর চেয়ে কি রূপের আর কেউ নাই? থাকবে না, পৃথিবীতে থাকতে পারে না। অনুপমের বাবার কি কম ছিল? ছিল না। পারতো না। কেন কল্যাণীর বাসায় যেতে হবে? মাপ চাইলো, দিল না, ফিরে আসলো না কেন? কারণ ভাই ভালোবাসা তো আচ্ছা, এমন, দাঁড়াও, যাকে ভালো লাগে তাকে দাঁড়াও, ভালো লাগে। দাঁড়াও, হুসাইন, দাঁড়াও। এখানে ভাই, এখানে কাহিনী ছিল। ও দেখে নাই। শোনেন ভাই, ও দেখে নাই। ও দেখে নাই, এখানে কি হয়েছে? আচ্ছা। কবি এটুক লিখতে বলে আচ্ছা। গেছিল, যে কবি এটুক লিখতে বলে গেছিল, অথবা মারা গেছে তার আগে। আচ্ছা, দেখা নাই, আমি মারা একটা গেছে। point, যে সেটা ওর বিয়ে শাদী হচ্ছিল না, আশেপাশে বিয়ে শাদী মায়ের জি, দিচ্ছিল জি, না। জি। না না, বেশ না, না ভাই। এটা কই লেগেছে বের করেন। না না না, আচ্ছা, এই সামনে কবি মিলে গেছে। আমি শুনতে পেলাম। আমাকে সুযোগ দাও। আমার এটা সিএম কই না, আপনাকে সুযোগ দাও। ভুলে গেছে লিখতে। আমি একটা কথা বলি না ভাই, যে সিএম ভাই, আমি একটা কথা বলি যে কি রটে গেছে যে ওই যুগে এরকম বিয়ে কারো ভাঙে নাই, শুধু শুধু অনুপমের ভেঙেছে। ওই জন্য কোনো মেয়ে পায় নাই, কোনো মেয়ে পায় নাই ও। এটা কথা ছিল না, এটা কথা ছিল, এটাই কথা ছিল। এটাই ছিল ভাই। কথা। আচ্ছা শোনো, আচ্ছা হইলো, তোমাদের কথা ঠিক হলো, কোনো মেয়ে পায় নাই, কিন্তু কয় বছর পর? 4 বছর পর। 4 বছর পর্যন্ত ওই শব্দটা নাই। বিয়ে যে ভাঙছে তাই ওইটা- সেটা শোনো, আমি বলি শেষ করি। ওর মামাদের ফ্যামিলির লোকের কথা ছিল যে এই শব্দটা, এই যে যেটা সরে গেছে, এটা যখন দাবা পড়ে যাবে তখন অনুপমের বিয়ে দিব। এখন হয়ে গেছে 4 বছর, 4 এখন বছর। বিয়েতে সমস্যা। অবশ্যই সমস্যা। অবশ্যই সমস্যা। আপনি কিভাবে অবশ্যই। জানতে যেত? এখন আর আপনি সমস্যা। আমাকে ওটা কি কি এমনিতে MA পাস কিন্তু- করছে, MA পাস মানে বয়স কত হইছে বলেন? ভাই যত বছর 27 বছর ছিল। 23 থেকে 27 হয়েছে, 23 থেকে 27, 23 বিয়ে ভাঙছে, 27। মানুষের গড়ে 70 বছর, অর্ধেক পার আচ্ছা, হয়ে গেছে। আমি যেটা বলতে- আরে হুসেন ভাই এরপরে ভাই- বলতে দেন ভাই, উনি অনেকক্ষণ কিছু একটা আমি বলতে চাচ্ছি যে অনুভব যদি ব্যক্তিত্ব হওয়ার পরেও কল্যাণী বিয়ে করতে চাইছে, তাই তো? হুম। তাহলে অনুভব কেন কল্যাণীর কারণে ওখানে গেল না? অনুভব কল্যাণীর কারণে ওখানে গিয়েছিল ওখানে না, কল্যাণী মায়ের সাথে তো ইতে নাই, যাচ্ছি। নাই। মায়ের সাথে তীর্থে আচ্ছা, নাই, যাচ্ছিল। তীর্থে যেতে by chance তার সাথে দেখা। হ্যাঁ, by By chance তার সাথে দেখা। আচ্ছা। হ্যাঁ। দেখাই প্রেমে এই যে প্রেমে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা হইলো, তারপরে যদি উদ্দেশ্য কি ছিল যে কল্যাণীর আচ্ছা জন্য আচ্ছা হইলো, আচ্ছা হইলো, তারপরে এটাই তো। আচ্ছা এবার আমি কই, তাহলে মনে করো যে তোমাদের সাথে অনুমান এখনো পর্যন্ত ব্যক্তিত্ব নাই। হুম, ব্যক্তিত্ব আসলো, কল্যাণীকে দেখার পরে ওর বাসায় গেল। আচ্ছা, কল্যাণীকে দেখার পরে ওর বাসায় যেতে হবে কেন? আচ্ছা, ওকে আবার বিয়ে করার জন্য গেল, বুঝলাম। বাবার কাছে মাপ চাইছে, ওর কাছে মাপ চাইছে, মাপ করে নাই, তাহলে চলে আসবে। মাপ তো দেখার পরে চাইছে ভাই। আর দেখার পরেই চাক, দেখার পরেই হোক, ভুল তো ভাঙছে, হ্যাঁ, হ্যাঁ। ভুল তো ভাঙছে, হ্যাঁ। ব্যক্তিত্ব তো ফিরছে, হ্যাঁ। ফিরছে ফিরছে না তো? হ্যাঁ, ফিরছে। ফিরছে। এখন তো মাপ চাইছে, এখন করছে, এখন আর মাপ করে নাই। মানে ভাই, তাহলে করে নাই, তাহলে যদি আমার মধ্যে ইগো থাকে, যদি আমি ব্যক্তিত্ববান, আমার ব্যক্তিত্ব হারাই ফেলি, তাহলে আমি যা, তুই আমাকে ছাড়লি না, আমাকে আর ডাকলি না, এত এই পরিশ্রম করলাম। ফিলিংসটাই তো ওর মধ্যে নাই, যদি থাকতো তাহলে ওই যে ওই পরাগ না, না, করার না, ব্যাপারে ওই ফিলিংসটা সে- আসতো। সে ভাবছে কি জানো, সে ভাবছে কি তার মধ্যে এতই নিষ্ঠা, এতই ব্যক্তিত্ববান, এতই পরোপকারী বলতে পারো, যার কারণে সে ভাবছে যে কল্যাণী যেহেতু বিয়ে করবে না, আমার জন্য তার বিয়ে ভাঙছে, তাহলে ও বিয়ে না করলে আমিও বিয়ে করবো না, অবশ্যই আমিও তার না। পাশে থাকবো। অবশ্যই না। সে মাতৃকে করছে, মাতৃকে করছে না, আমিও তার সাথে কাজ করে তাকে সহযোগিতা করবো। আমার ব্যক্তিত্ব এমন ফিরছে, যার কারণে তাহলে আমি আমার মায়ের কাছে আছি, আমি আমার মামার আমার কাছে প্রশ্ন আছি, যে- আমি আমার এলাকার কাছে আছি, আমি বুঝছি কল্যাণ। তো। তাহলে তো আসলে তো ভাই, গ্রামে অপমান, কবি তাহলে লিখতে তো বলে নায়কের গেছে, চরিত্রে disturb আছে। গ্রামে আচ্ছা, কিন্তু আচ্ছা, অপমান আচ্ছা, করে গেছে, আচ্ছা, আছে না ভাই? যাই হোক, শোনো, শোনো, এখন কথা শোনো। তোমরা যারা হচ্ছে বিচারক, তারাও যখন আমাকে কোশ্চেন করলে তাতে আপত্তি নাই, কিন্তু লাস্ট পর্যন্ত আমি বলবো
অনুপম যদি প্রথম পর্যায়ে ব্যক্তিত্বহীন হয়েও থাকে, লাস্ট পর্যায়ে এসে সে চরিত্রহীন হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই চরিত্রহীন হয়ে গেছে। সে বিয়ে করবে না, বিয়ে করার একটা উপায়ের কাছাকাছি। নাউজুবিল্লাহ। একটা বিয়ে কেন না বিয়ে করে থাকবে? অনেক পুরুষ আছে জীবনে বিয়ে করে নেয়, আছে না? নারী কয়টা আছে? নারী হয়তো পাইতে পারো কিন্তু খুবই কম পাবা, কিন্তু অনেক পুরুষ দেখবো জীবনে বিয়ে করে নেয় একটা প্রেম ভাঙি যাওয়ার কারণে। পুরুষের ব্যক্তিত্ব এমনই, সেই রকম এমনই, কিন্তু সেই ব্যক্তিত্ব সেই রকম একটা মধ্যে পুরুষ, সেই ব্যক্তিত্ব হলো আমাদের অনুপম ওই ভাই মানে বিয়ের পরে আইডল, তো আমাদের জীবন সমাজের একটা আইডল, কথাই বললে ভাই, যাকে আমরা আদর্শ মনে আমরা করি। এটা মনে করি আমরা না। এটা মনে করি না। না। আচ্ছা যে যে অনুপম কি আদৌ কি যে দেশের জন্য কিছু করেছে, যে মাতৃ হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ, ওই যে দেশ মাতৃকার জন্য কিছু ওই যে করেছে? এই তো আমি তার পাশে থাকি, কিছু কাজে সাহায্য করি, কিন্তু আর এই যে তো নিজেকে- করেছে এমন কোনো কথা আছে? করি 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 প্রমাণ করি আছে? করি করি তো করি তো সবাই করে। আর বলে আর শেষ পর্যন্ত এই তো বলতে পারি, এই তো জায়গা পাইছি। আচ্ছা ভাই, জায়গা এত আমিও টুকু। পাইছি, জায়গা ভাই, জায়গা বাদ জায়গা দিলাম। পাইছি বলতে আপনি কি? যে বলছেন, তোমরা- ও বিয়ে তোমরা- এটা কোথায় লেখা ছিল যে 4 বছর পরে ওই ঘটনাটা মুছে গেছে, ওকে বিয়ে দিতে চাইছিল, ও বিয়ে করে নাই। মেন কথা হচ্ছে এটা বিয়ে এমন করতে একটা পারতো না, এটা কোথায় লিখে আছে? এটা এমন একটা কলঙ্কিত অধ্যায়, এটা বিয়ে- এমন একটা ভাই, জঘন্য অধ্যায়। আপনি এর কারণে না, 4 আপনার বছর বিয়ে 40 বছর বিয়ে হবে না। ভবনীয় অফার দে, মানে আপনার বিয়ে খাওয়াই দাওয়াই পেট ভরে ডিব্বা ভরে খাওয়াই পাঠাই দিছে। হুম। আপনার বাসায় পাঠাই বাবা দিছে serious মায়ের দিন মায়ের দিন কি বলুন? ঠিক আছে, আমার এত বড় অপমান পুরো গ্রাম জানে, পুরো গ্রাম জানে। আপনার কি মায়ের দিতে গেলে কষ্ট হইব না? হ্যাঁ হবে। তাহলে আপনারা মায়ের আচ্ছা, দিচ্ছেন এখন কি কথা হবে? শুনেন। তখন আমার বাবা, দেখবেন যে আমার আমি আব্বার ঘুরে আম্মা- আসছি। আমার আব্বার আম্মা মানে কথা কইছিল বলবেন। যে তোমার বিয়ের যেহেতু এরকম একটা ঝামেলা হয়ে গেল অনাকাঙ্ক্ষিত একটা কারণে, তো যখন এই কথাটা মানুষের মুখে মুখে আর থাকবে না, এখন তো লটে গেছে, সব জায়গায় হচ্ছে, যখন থাকবে না, যখন চাপা পড়ে যাবে তখন তোমার বিয়ে দিব। ভাই। 4 বছরেও চাপা পড়ে নাই? না পড়ে না, এটা না, পড়ে কোথায় পড়ে নাই, ভালো কথা বুঝলাম। তাহলে আমাকে কেন কল্যাণীর বাড়িতেই যে থাকতে হবে? কল্যাণীর কাজেই কেন সহযোগিতা ওই যে করতে হবে? ভালোবাসা। মানুষের এই যে ভুল মিলে ভালোবাসা। ভাই, এমন ব্যক্তিত্ববান পুরুষ প্রথম দেখায় ভালো লেগে গেছে। এমন ব্যক্তিত্ববান পুরুষ। আর সবথেকে বড় এই জন্য চোর বিয়ে হচ্ছে না। একমাত্র তোমরা- এখানেই চান্স তোমরা- সেন্টিমেন্ট নিয়ে খেলতে পারে। এখন কথা হলো, যদি মনে করো যে তাল গাছ মানে আমার, তাহলে আমি কোনোদিনই পারবো না তোমাদের সাথে। আমি বলতে চাচ্ছি লাস্ট পর্যন্ত তোমাদের মানতে হবে যে অনুপম ব্যক্তিত্ববান হয়েছে। আচ্ছা আমি অনুপম একটা ব্যক্তিত্ববান। আমি একটা যে প্রশ্ন আছে, ছোটখাটো তো বড় না, যে বড় না, আমরা সবাই জানি, আমরা জানতাম না, তবে এখন জানছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল ছিল। এই কলঙ্কটা মোছার জন্য হাসিনা অনেক কিছু করছে, ঠিক আছে? কলঙ্ক কি মুছে ও- গিয়েছে? কলঙ্ক কি মুছে গিয়েছে? তাহলে অনুপম কিভাবে ভাবলো যে 4 বছরে হাসিনা যেটা 54 বছরে পার নাই, ওটা 4 বছরে কিভাবে কলঙ্কটা মুছে যাবে? এটা কিভাবে হবে? আপনি কি বলেন? ব্যক্তিত্ব যদি আমি সময় মতো দাঁড়াও, না করতে পারি। দাঁড়াও, শোনো, একটা কথা শোনো। কলঙ্কে কি সব কলঙ্ক এক কলঙ্ক হয়? যে কলঙ্ক দিয়ে পুরো রাষ্ট্রকে, পুরো রাষ্ট্রের মানুষকে দুর্ভিক্ষে ফেলানো যায়, যে কলঙ্ক দিয়ে এক তন্ত্র, একটা পুরো রাষ্ট্র যে পৃথিবীতে নজিরবিহীন করা যায়, সেই কলঙ্ক একটা ব্যক্তিত্ব মনে হতে পারে? কিন্তু ভাই একজনকে হত্যা করা, এখনো পৃথিবীতে ছড়িয়ে গেছে। একজনকে হত্যা করা আর একাধিক জনকে হত্যা করা এক হবে? না, কলঙ্ক কি এক হয়? একজনের হাত কাটা আর একজনের গলা কাটা এক হবে? না। তো তুমি ভাই, আপনি যে বলছেন আপনি যে বলছেন একজনকে হত্যা করা, দেখা যায় 4 বছর হত্যা করা ধরে। হবে, হবে না। অনেক ক্ষেত্রে এটা থেকেও ছাড়িয়ে যেতে পারে। আপনি একজন ভালো মানুষকে, হাদির মতো মানুষকে হত্যা করেন, আর 1000 জন ক্রিমিনাল হাসিনের মতো মানুষকে হত্যা করেন, কোনটা বেশি ইফেক্টিভ? ইফেক্টিভ হোক, কিন্তু জীবন্ত জীবনী, জীবন্ত জীবন্ত জীবনী। না ভাই, না ভাই, কেন? কিছু জায়গায় তো আপনার দেখতে হইব। ওই যে আপনি কেন বলেন? আপনি একজন হাদির খুন করেন আর 1000 বাকশাল হাদির কেমনে খুন ঘটাতে করেন। পারেন? একটা সেটা বাকশাল সবাই কিভাবে জানে? পৃথিবী জানে। এই দাঁড়ান, একটা বাকশাল পৃথিবী জানে, আর আমার যদি বিয়ে ভাঙি আমার এলাকা জানবে। And পৃথিবী জানা সেটাই তো, আরো পৃথিবী- ওই যে আরো এলাকার মধ্যেই ভাই, দাঁড়াও, দাঁড়াও। এখন শোনো, তোমরা যে এই মানে মুজিবের কাহিনী তুললা, এই জন্য বলছি যে এটা পৃথিবী জানা বিষয়, ধামাচাপা দেওয়া এত সহজ, যতটা সহজ একটা গ্রাম জানা বিষয়। সহজ কোনটা বিষয়? এখন যদি তুমি আপনারা কল্পনা মানে একটা জিনিসের সাথে বলেন যে এই এই তুল দুইটা পাগল, বুঝছো, আমি গল্প করি, দুইটা ভিক্ষু, হ্যাঁ ভাই, ওর লাইফ যাচ্ছে, আমি তো পৃথিবীর শোনো, আমি ভিতরে বলি, লাইফ বলো, শোনো, ভাই। পদ্মা লাইফ সেতু ভাই। যাচ্ছে, পদ্মা সেতু যাচ্ছে, হ্যাঁ, পদ্মা সেতুর কাছে খায়, এক পাগল খায়, ইরে সর্বনাশ, এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না, কত বড় এই ব্রিজ, এটা মনে হয় 2000 টাকা লাগছে বানাইতে, এটা মানে 2000 টাকাই লাগছে। তো আরেকজন বলবে হ্যাঁ শালা পাগল, এত বড় ব্রিজ 2000 লাগে, আর নিশ্চিত এটা 5000 লাগছে, কারোর হয়েছে? না। তো তোমার তোমার তো এখন আমি বলি এই জনসংখ্যার বিচারে ভাই, উল্টোপাল্টা বুঝতে হবে না, উল্টোপাল্টা বুঝতে বুঝতে না না উল্টা পাল্টা আমরা বুঝবো না, আমরা যুক্তি চাই। এখন যে যুক্তিতে মানতে আচ্ছা হবে। যে এই অনুপমের এই যে বিষয়টা ছড়াইছে কোথায়? উপমহাদেশে ছড়াইছে।
আর এটা যে উপমহাদেশে সবাই। এটা না না অবশ্যই ভারত উপমহাদেশে না যে শেষ করেছে, তো ওই যে যেখানে যাবে যেটা সেটা নিয়ে যেটা যে আমি বলি যে আরে আমি বলি পৃথিবীতে মহাদেশ কয়টা ভাই? সাতটার মধ্যে এশিয়া একটা, এশিয়া ও উপমহাদেশের মধ্যে তৎকালীন ভারতীয় উপমহাদেশ সব থেকে বড়, ওখানে সবচেয়ে বেশি মানুষ ছিল, ঠিক আছে? তো বেশি মানুষের সময় কিছু একটা ছড়ানো, আর এই অল্প সংখ্যক বাংলাদেশে যে তৎকালীন 7 কোটির মধ্যে ছড়ানো কি এক হলো? না 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 না, ওই উপমহাদেশই বড়। একটা কি জানো, যখন ডিবেট আসতে হবে তখন মানসিকতা এমন নিতে হবে, যদি যুক্তি আমি মানে একদম লজিক্যালি কথা বলতে না পারি, আমার যুক্তিটা যদি লজিক্যালি না হয় আর অন্য যুক্তি যদি লজিক্যালি হয়, তাহলে আমাকে হারটা মানতে হবে। জি, আপনাকে এখন না বলে Exactly, তাহলে তো হবে না। জি, সেটাই এখন আমাদের এই যুক্তি এখানে সমাপ্ত। ভাই আরেকটা কথা আছে ভাই, উল্টো পাল্টা কথা বলতে না, বললে তুমি আসো, মোবাইল নিয়ে আসো। উল্টো পাল্টা কথা এনারা পারবে না। না না তুমি না ভাই, যে আসলে- এটা বন্ধ করো। আসলে